নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে 7 দিন জাতীয় শোক ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার। না ফেরার দেশে পাড়ি দিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। 2021 সালের এপ্রিল মাসে কোভিডে আক্রান্ত হয়েছিলেন মনমোহন সিং। সেবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছিলেন। তারপর থেকে প্রায় সময় কম বেশি অসুস্থই থাকতেন। বৃহস্পতিবার নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাত্রি আনুমানিক 8টা নাগাদ তাঁকে দিল্লির এইমসে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসক দলের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে রাত্রি 9:51 না ফেরার দেশে পাড়ি দেন তিনি। উল্লেখ্য, নরেন্দ্র মোদীর আগে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। কেন্দ্রে তখন ক্ষমতায় ছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকার। 2004 থেকে 2014 সাল পর্যন্ত সরকারের মুখ ছিলেন ডক্টর মনমোহন সিং। 1998 থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন। বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেছেন তিনি। 2024 সালের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নেন ডক্টর মনমোহন সিং। 1991 সালে প্রথমবার রাজ্যসভার সাংসদ মনোনীত হন মনমোহন সিং। তারপর পিভি নরসিমা রাওয়ের আমলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের দায়িত্ব পান তিনি। রিজার্ভ ব্যাংকের গভর্নরও ছিলেন তিনি। অসাধারণ মেধাবী মনমোহন সিং অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রথম হয়েছিলেন। তারপর তিনি ক্যামব্রিজে চলে যান। অক্সফোর্ড থেকে ডিফিল অর্জন করেন। ভারতে উদার অর্থনীতির জনক ছিলেন ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং এর প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সহ বিভিন্ন রাজ্যের মন্ত্রী বিধায়করা। ইতিমধ্যে বৃহস্পতিবার থেকে দেশজুড়ে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন সকল সরকারি অফিস আদালতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। তার পাশাপাশি সকল সরকারি অনুষ্ঠান বন্ধ থাকবে। শান্তন টিভি। আবারও চোরে শতবর্ষ প্রাচীন সাব্রুমের মাতা দৈত্যেশ্বরী কালী মন্দিরে। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে। পুলিশ ইতিমধ্যে চোরের অভিযোগে মামলা নিয়ে 3 জন চোরকে শনাক্ত করতে পেরেছে। শুক্রবার সকালে পুরোহিত মন্দিরে গিয়ে দেখতে পান কালী মন্দিরের দরজা ভাঙা। সাথে সাথে খবর দেওয়া হয় সাব্রুম থানায়। সাব্রুম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দরজা খুলতে দেখা যায় মাতা দৈত্যেশ্বরী মায়ের স্বর্ণালঙ্কারগুলি নেই। মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয় আনুমানিক 25 ভরির বেশি স্বর্ণালঙ্কার এবং বেশ কিছু রূপোর গহনাও নগদ প্রায় 20,000 টাকা চুরি হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এর আগেও বহুবার সাব্রুমের দৈত্যেশ্বরী মন্দিরের স্বর্ণালঙ্কারগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সাব্রুমের জনগণের দাবি ছিল এই স্বর্ণালঙ্কারগুলি মন্দিরের একটি ট্রাস্ট গঠন করে সাব্রুমের মহকুমা শাসকের হেফাজতে অথবা ব্যাংকের লকারে রাখার জন্য। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মন্দির পরিচালন কমিটি এই স্বর্ণালঙ্কারগুলি কোনোরকম নিরাপত্তা ছাড়া মায়ের মন্দিরে রেখে দিয়েছিল। আজকে সকাল 7:45 নাগাদ একটা টেলিফোন পাইলাম যে আমার এই কমিটির যে সেক্রেটারি উনি আমার টেলিফোন করে জানালেন যে মন্দিরটা চুরি হয়েছে, এই এখনই আসেন। তো আমরা মায়ের মন্দির বলতে দৈত্যেশ্বরী মায়ের মন্দিরটাতে তালা ভাঙে এখান থেকে চুরি করা হয়েছে প্রায় 25 ভরির উপরে স্বর্ণের গয়না, বেশ কিছু রূপার গয়না এবং নগদ প্রায় 30,000 টাকার মতন আমাদের দান বাক্সে ছিল। সেইগুলি কেবা কারা রাত্রে চুরি করে নিয়ে যায় এবং আমরা সকালবেলা যখন আসি থানা থেকে পুলিশও আসে, তারাও এসে দেখে যে মন্দিরের দরজা ভাঙা। এমত অবস্থায় আমরা থানায় যাব, আমরা এফআইআর করব। থানার কর্তৃপক্ষ থেকে জানতে পারলাম যে ওনারাও দ্রুত গতিতে তদন্তকারী দল নিয়ে ওনারাও ছুটে গেছেন বিভিন্ন স্পটে দোষীদের যাতে শনাক্ত করা যায় এবং
সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে সিসি ক্যামেরা থাকার পরেও আমরা এই ধরনের চুরি থেকে মাকে রক্ষা করতে পারছি না। এই দ্বিতীয়বার এই ধরনের ঘটনা হলো। শতবর্ষ প্রাচীন এ মন্দিরের স্বর্ণালঙ্কার সহ চুরির ঘটনায় পুলিশ একটি মামলা হাতে নিয়েছে এবং সিসি ক্যামেরায় ৩ জন কুখ্যাত চোরকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। তবে তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। শান্তন টিভি। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ৭ রামনগর মণ্ডল কার্যালয়ে। পাশাপাশি এই দিন অনুষ্ঠানে গরিব দুস্থদের মধ্যে বস্ত্রদান ও করা হয় ৩৫ নং পৌর ওয়ার্ডের উদ্যোগে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন, রামনগরের প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের সাথে এলাকার প্রত্যেক পরিবারের একটি নিবিড় সম্পর্ক ছিল। তিনি সকলের খোঁজ খবর রাখতেন। তিনি ব্যক্তিগত এবং দৈহিকভাবে থাকতে না পারলেন, কিন্তু তিনি সবার পাশে রয়েছেন। তিনি প্রয়াত হওয়ার পর তাঁর আশীর্বাদ নিয়ে অসমাপ্ত কাজগুলি জনগণের জন্য করার নির্দেশ করেছেন বলে জানান মেয়র। তিনি আরও বলেন, আগামী দিন প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের দেখানো পথে রামনগরবাসীর জন্য কাজ করে যাবেন। মহাপ্রসাদ দেওয়া হবে এবং বস্ত্র বিতরণ করা হবে। সার্বিকভাবেই আমাদের এই ৭ রামনগর মণ্ডলের অন্তর্গত সমস্ত কার্যকর্তারা শ্রদ্ধার সহিত সুন্দরকে সুরজিৎ দত্তকে স্মরণ করি। আজকে বিকেলেও আমরা স্থানীয় বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে বিকেল ৪ ঘটিকায় সুরজিৎ দত্তের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করেছি। এখানে সবাইকে বলা হয়েছে আমাদের কার্যকর্তা বিভিন্ন নেত্রী যারা সুরজিৎ দত্তের সঙ্গে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে ছিলেন বা সামাজিক বা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত ছিলেন বা বন্ধু ছিলেন বা তাদের সঙ্গে সমুদায়ের সঙ্গে বিভিন্ন কাজে কর্মে জনগণের পাশে ছিলেন, তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি আজকে এই স্মরণ সভায়, যাতে সবাই আসেন তাদের এতদিনের স্মৃতি চালনা করবেন সুরজিৎ দত্তের সম্বন্ধে বা সংলাপ সম্বন্ধে। আজকে আমরা খুব বেদনার দিক থেকে স্মরণ করছি। বিদ্যুৎ সংস্কার করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এক বাড়ির উপর উপড়ে পড়ল গাড়ি। ঘটনা কৈলাসহরের চিনিবাগান গ্রামের দেবপুরমাপাড়া এলাকায়। ঘটনা ৩ জন গুরুতর আহত হয়। দুর্ঘটনায় বিদ্যুৎ কর্মী, গাড়ি চালক এবং বাড়ির এক সদস্য গুরুতর আহত হয়। অভিযোগের তীর কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে। উল্লেখ্য, বিগত ৬ বছর ধরে কৈলাসহর মহকুমায় বিদ্যুৎ পরিষেবার দায়িত্বে রয়েছে বহিরাজ্যের সাই কম্পিউটার লিমিটেড। গত ৩ দিন আগে সাই কম্পিউটার লিমিটেডের নিজস্ব মারুতি ভ্যান গাড়িটি নিয়ে সংস্থার কর্মীরা কৈলাসহরে চিনিবাগান গ্রামের দেবপুরমাপাড়ায় গিয়ে বিদ্যুৎ সারাই করে। তারপর ফেরার পথে চলন্ত গাড়িটি দেবপুরমাপাড়ায় রাস্তার উপর থেকে উল্টে গিয়ে রাস্তার নিচে বিরোধা দেবপুরমার বাড়ির উপর পড়ে যায়। সে সময় ঘরের ভেতরে বিরোধা দেবপুরমার ১৬ বছর বয়সের ছেলে সুমন দেববর্মা ছিল। গাড়িটি উল্টে বিরোধা দেববর্মার মাটির দেওয়ালের ঘরের উপর পড়লে ঘরের একদিকের দেওয়াল সহ দরজা জানালা সহ ঘরের বেশ কিছু আসবাবপত্র ভেঙে যায় এবং মাটির দেওয়ালে চাপে সুমন দেববর্মা গুরুতর জখম হয়। সে সাথে গাড়িতে থাকা গাড়ি চালক এবং এক বিদ্যুৎ কর্মী আহত হয়। ঘটনার পর বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের পক্ষে বাড়ির মালিক দিনমজুর বিরোধা দেববর্মার সাথে তাল বাহানা করে চলেছে বলে নিজেই জানান বিরোধা দেববর্মা। তিনি জানান যে বিদ্যুৎ কর্মীদের জানিয়েছেন একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য, কিন্তু তারা কখনো ৫০,০০০ টাকা আবার কখনো ২৫,০০০ টাকা দেওয়ার চেষ্টা করেছে। যেহেতু ঘর ভেঙে গেছে তাই এই স্বল্প টাকায় মানবে না বলে জানিয়ে দেন তিনি। কারেন্টের গাড়ি আসলো, এখানে কিছু ঘুরছিল, ঘুরিয়া পড়িয়া গেছে ৩ দিন, আজকে লইয়া ৩ দিন। হ্যাঁ, আমার ছোট ছেলে ঘরে আছে, ঘরে থাকার পরে অবস্থায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হইয়া তারা কইছে একবার ২৫,০০০, একবার ১০,০০০, হ্যাঁ দিয়া সারিয়া আপনারা মানে ৩ দিন পুলিশ পাঠাইছে, এরকম করিয়া রয়েছে। আমরা এখন দেখো আমিও ঘুমাইবার জায়গা নাই, মাঝে ঘুরে ঘুরে ঘুমাইতেছে, খাইতেছে, সব ঘরে তো একদিন খাওয়াই না। তো আপনি কি করেন? আমি ওই তো মজুরি, দিন মজুরি কাজ করি। ওই যে আর যখন ঘটনাটা ঘটে তখন ঘরের ভিতরে কে আসলো? আমার ছোট ছেলে আসলো ভিতরে, মোবাইল কিছু গান শুনিয়া ও ঘুমাই রয়েছে। এখন পড়িয়া মাটির ডেলা ওলা ওই ছেলের বয়স কত? ছেলের বয়স হয়তো ১৬ বছর এরকম। আর
তো এখন আপনারা কি চাইতেছেন? আমি তো চাইতেছি ওই তো ঘর একটা দেওয়াল লাগিয়ে আমি একটা চাইতেছি, তারা মানে না, তারা 3 দিন হইয়া তারা খালি বাগিয়া বাগিয়া যায়, 3 দিন হয়েছে তারা এখনো কোনো কথা কয় না। না কোনো কথা কই না, আয়ে যায়। কালকেও পুলিশ পাঠাইছে, 2 গাড়ি পাঠাইছে, পাঠাইয়া পরে আমরা এরকম এরকম খালি গাড়ি তুলাও গাড়ি তুলাও। ও গাড়ি তুলা নিতে কইতাছে। হ্যাঁ, এটা কিসের গাড়ি? এটা কারেন্ট ডিপার্টমেন্টের গাড়ি। এটা তো আচ্ছা, ওই যখন ঘটনাটা ঘটে এটা কিবারে ঘটছে? এটা হইলো বুধবার 25 তারিখে পড়ছে। এটা 25 তারিখে পড়ার পরে ওই কয়টার সময় অনুমান ঘটনা হয়েছে? 2টা-2:30টার সময় পড়ছে, দুপুরবেলা। হ্যাঁ দুপুরবেলা। তো আজকে প্রায় 3 দিন এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করছে কেউ না? যোগাযোগ করছে না, খালি পুলিশের গাড়ি আয়া তারা খোঁজ করিয়া যায়। 27 ডিসেম্বর জনশিক্ষা দিবস। প্রতি বছরের মতো এবছরও সিপিআইএম রাজ্য কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জনশিক্ষা দিবস। উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর। তিনি বলেন, 1940 সাল থেকে রাজ্যে তাদের দল কাজ করে চলেছে। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, সেটা বুঝতে পেরে তৎকালীন সময়ে জনশিক্ষা আন্দোলন শুরু হয়েছিল। এর সাথে খাদ্য ও বাসস্থানের জন্য আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু তখন রাজন্য শাসন তাদের বিরুদ্ধে আক্রমণ নামিয়ে আনে, তাদের উপর নির্মম অত্যাচার শুরু করে। কিন্তু তারপরেও আন্দোলনের তীব্র গতি রুখে দিতে পারেনি তারা। প্রতিষ্ঠিত হয় জনশিক্ষা। তিনি আরও বলেন, 2024 সালের শেষ প্রান্তে এসে দেশের কিছু রাজনৈতিক দল শিক্ষাকে বেসরকারীকরণের হাতে তুলে দিয়ে গর্ব করার চেষ্টা করছে, এবং যারা আজ জনজাতিদের গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে দাবি করছে, তৎকালীন সময়ে তাদের অস্তিত্ব ছিল না, এমনটাই বললেন তিনি। এদিন জনশিক্ষা দিবসের পাশাপাশি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোক জ্ঞাপন করা হয়। অপরদিকে 80তম জনশিক্ষা প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় GMPTYF TSU এর কৃষ্ণনগর অঞ্চল কমিটির উদ্যোগে। আগরতলা কর্নেল চৌমুনি এলাকায় এই জনশিক্ষা দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন জিএমপির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন মন্ত্রী নরেশ চন্দ্র জমাতিয়া, সিপিএম নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। যারা গর্ব করে, যারা বলছে যে শিক্ষার আন্দোলন, আমরা তো মনে করি যে শিক্ষা ছাড়া কোনো জাতি বিকশিত হতে পারে না, তার জাতিসত্তার উন্মোচন ঘটতে পারে না, এবং শিক্ষার সঙ্গে সঙ্গে দরকার তার ন্যূনতম বাসস্থান, খাদ্য, স্বাস্থ্য ইত্যাদি মানুষ বেঁচে থাকার জন্য যা দরকার তার প্রয়োজন। এবং এই প্রয়োজনের জন্য যখন মানুষ প্রতিবাদ করেছে, তৎকালীন রাজন্য শাসন তাদের বিরুদ্ধে আক্রমণ সংঘটিত করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, নির্মম অত্যাচার করেছে। এর বিরুদ্ধে মানুষ ক্ষেপে উঠেছে, উপজাতি জনসমাজ ক্ষেপে উঠেছে। আজকেও যারা এখানে মনে করেন যে আজকে এই সময়তে 2024 সালের শেষ প্রান্তে এসে শিক্ষাকে আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের কিছু কিছু রাজনৈতিক দল শিক্ষাকে বেসরকারীকরণ করে ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে। বস্তুতপক্ষে একটা জাতির জন্য শিক্ষা হচ্ছে গণ আন্দোলন, মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করা, মানুষের মনুষ্যত্ব বোধকে উন্মোচিত করা, এটাই হচ্ছে শিক্ষার আন্দোলন। এবং সে কাজ একমাত্র কমিউনিস্টরা ত্রিপুরাজ্য করেছেন, যারা এখন স্লোগান দিচ্ছেন জাতিসত্তার প্রশ্নে, ত্রিপুরাল্যান্ডের প্রশ্নে তাদের সেদিন কোনো অস্তিত্ব ছিল না। সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে 3 জনকে ছুরির আঘাত করল উদয়পুর সেন্ট্রাল রোডের বাসিন্দা সম্রাট দে নামের জনৈক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে রাহুল দাস, উজ্জ্বল সাহা, শেখর দাস নামের 3 বন্ধুর সাথে সম্রাট দে নামে এক যুবকের কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সম্রাট দে 3 বন্ধুকে ছুরি দিয়ে আঘাত করে। এতে 3 বন্ধু অল্প বিস্তর আহত হয়। এর মধ্যে রাহুল দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাঁকে প্রথমে গোমতী জেলা হাসপাতালে এবং পরে আগরতলা জিবি ট্রমা সেন্টারে রেফার করা হয়। তার 2 চোখে এবং শরীরে আঘাত মারাত্মক বলে জানা যায়। এদিকে অন্য 2 বন্ধু উজ্জ্বল সাহা এবং শেখর দাসের প্রাথমিক চিকিৎসা চলছে গোমতী জেলা হাসপাতালে। রাহুল দাসের পরিবারের তরফে একটি লিখিত মামলা দায়ের করা হয় সম্রাট দেয়ের বিরুদ্ধে। আরকেপুর থানার পুলিশ ঘটনা তদন্ত করছে। সম্রাট দেকে তাঁর নিজ বাড়ি থেকে আরকেপুর থানায় আনা হয়। পরবর্তী সময় সম্রাট দেকে জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়।
হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। আনুমানিক 12টা 10-15 মিনিট নাগাদ নিউ টাউন রোডে সম্রাট দে নামে এক ব্যক্তির সঙ্গে কিছু লোকের ঝগড়াটি হয়। এর ফলে সম্রাট দে ওই 3জন ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এর ফলে 3জন ব্যক্তি গুরুতর আহত হয়। এদেরকে আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে রাহুল দাস নামে এক ব্যক্তি গুরুতর জখম হওয়াতে এখনও জিবি হাসপাতালে ওদের ট্রিটমেন্ট চলছে। 3জন আহত ব্যক্তির নাম রাহুল দাস, শেখর দাস এবং উজ্জ্বল সাহা। যার আসামির নাম সম্রাট দে, বাড়ি নিউটাউন রোড, বাবার নাম সত্যনারায়ণ দে। একে আজ কোর্টে প্রেরণ করা হয় এবং পুলিশ তরফ থেকে 3 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়। কোর্ট থেকে আমাদের 3 দিনের পুলিশ রিমান্ড দেয়। শহীদ বীর বাল দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি এবং বরজলা মণ্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন এই শোভাযাত্রাটি চানমারি স্কুলের সামনে থেকে শুরু হয়ে চানমারি স্থিত গরুদুয়ারে এসে শেষ হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরজলা এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2022 সাল থেকে বীরবাল দিবস উদযাপন করা শুরু করেন। কারণ গুরু গোবিন্দ সিং এর 2 বীর সৈনিক ধর্ম পরিবর্তনে তারা রাজি না হওয়ায় সিরাজ উদ্দৌলার নবাব তাদের জ্যান্ত পুঁতে ফেলা হয়েছিল। নিজ ধর্মের প্রতি এ ধরনের শ্রদ্ধা ও ভালোবাসার জন্য তাদের সম্মান জানানোর ব্যবস্থা করেছেন বলে জানান তিনি। বীর বাল দিবস পালন করছে প্রত্যেক বছরে 2022 সাল থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা শুরু করেন যে 2 বীর শহীদ যারা গুরু গোবিন্দ সিং দশম গুরুর পুত্র এবং ছোট 4 ভাইদের মধ্যে যে ফতেহ সিং এবং জোরওয়ার সিং, এরা 2জন ছিল 7 বছর আর 9 বছর। তো তাদের প্রতি সম্মান জানাতে, তাদের যে বলিদান নিজের ধর্ম রক্ষার জন্য, যে উজির খান সিরাজদৌল্লার নবাব তাদেরকে জ্যান্ত পুঁতে ফেলে এবং তাদের ওদেরকে যখন বলেছিল যে তারা যেন মুসলিম ধর্ম গ্রহণ করে, কিন্তু ওরা কিছুতেই সেটা মানতে রাজি হয়নি। কারণ তার বংশ পরম্পরায় যেমন অর্জুন সিং আছেন, গুরু গোবিন্দ সিং আছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং ধর্মের প্রতি বিশ্বাস রেখে ওরাও আত্মবলিদান দেয়। তো এইরকম তখনকার সময় 1704 খ্রিস্টাব্দে এইরকম উদাহরণ আর নাই। তো এইগুলি এত বছর ধরে এই শিখদের যে সাহস, শৌর্য, বীর্য এবং তাদের ধর্মের প্রতি যে আস্থা, সেটাকে সম্মান দিতে, বিশেষ করে 2টো বালকের এবং আমাদের রাষ্ট্রের মধ্যে এই দেশপ্রেম এবং ধর্মের প্রতি, নিজের ধর্মের প্রতি যে ভালোবাসা, সেটাকে সজাগ রাখতে, ছোট বাচ্চারা যাতে উদ্বুদ্ধ হয়, সেই জন্য প্রধানমন্ত্রী এই 2022 সালে এই জিনিসটা পালন করার জন্য করেছেন। এখনকার মতো সংবাদ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।